হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে এমন একটা ফিল্ম নিয়ে, যেই ফিল্মটা 3 বছর ধরে ব্যান ছিল এবং যেই ফিল্মটার ব্যাপারে সত্যি বলছি আমার কাছে কোনো আইডিয়া ছিল না। আমি জানতামও না যে এরকম কোনো সিনেমা আছে এবং এরকম কোনো সিনেমা ব্যান হয়ে আছে এবং এরকম কোনো সিনেমা আসবে, তাও আবার একজন এত পপুলার একজন অ্যাক্টর সিঙ্গারের। ঠিক আছে, এই ফিল্মটা জি5-এ রিলিজ হয় 3 তারিখ এবং তার দুদিন পর সিনেমাটা তুলেও নেওয়া হয়, বাট আমি অন্য জায়গা থেকে দেখে নিয়েছি। এবং যখন সিনেমাটা রিলিজ হয় সেই দিন অ্যাকচুয়ালি তো আমি ছিলাম না, ঠিক আছে, আমি ঘুরতে গিয়েছিলাম। তো সেই দিন রাতেই সিনেমাটা রিলিজ হয় এবং আমি জানতামও না, এবং ঘুরে আসি যখন, তারপর আমার শরীর খারাপ হয়ে যায়, আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। আমি এর আগেও ভিডিওতে বলেছি, এই যে আগের ভিডিওটা, আপডেট ভিডিওটা বানিয়েছিলাম। তো আমার কাছে কোনো আইডিয়াই ছিল না যে এরকম কোনো সিনেমা রিলিজ হয়েছে এবং সিনেমা জগতে কি হচ্ছে আমি সেসব থেকে অনেকটা দূরে ছিলাম। কারণ আমি ওই যে বললাম যে আমি ঘুরতে গিয়েছিলাম, সেখানে এক তো প্রথম কথা কোনো নেটওয়ার্ক ছিল না, এবং দ্বিতীয় কথা আমি ঘুরতে গিয়েছিলাম, শ্যুট ফুট করছিলাম, এবং যখন হোটেলে আসছিলাম আমার হোটেলে কোনো মানে আমাদের ছিল না, ওই কী বলে, নেটওয়ার্ক ছিল না। তো মানে যাচ্ছে তাই ব্যাপার। এবার ফাইনালি আমি বাড়িতে আসি এবং বাড়িতে আসার পরই আমার শরীর খারাপ হয়ে যায় এবং তারপর আমি হসপিটালে অ্যাডমিট হই, ফোন ছিল না। তো আমি ফাইনালি বাড়িতে আসার পর যখন একটু ঠিক হয়, আমি ফাইনালি টাইম পাসের জন্য বলি কী করবো আজকের দিনটা। তো আমি আজকের দিন একটা সিনেমা দেখে নিই, ঠিক আছে। আমি ভাবছিলাম নেক্সট দিন থেকে সব কিছু চালু করবো, বাট আমি ভাবলাম সেই দিন রাতে একটা সিনেমা দেখে নিই। এবং আমি সোশ্যাল মিডিয়া যখন স্ক্রোল করছি ইনস্টাগ্রাম, তখন আমি একটা সিনেমার ব্যাপারে প্রচুর রেকমেন্ডেশন দেখছি, মানে বারবার আমার ফিডে আসছে এবং প্রচুর কথা হচ্ছে ইউটিউব, ইনস্টাগ্রামে, মানে সিনেমাটা যখন দেখি তার আগে, ঠিক আছে। তো তখন সিনেমাটার ব্যাপারে কথা হচ্ছে এবং ফাইনালি সিনেমাটা দেখলাম এবং যে লিড অ্যাক্টর সিনেমাটার সে আছে, এবং আমি ভাবলাম মানে এত কথা হচ্ছে, এবং মানে সে এর আগেও একটা সিনেমাতে, বিশেষ করে আমার দেখা তার একটা সিনেমায় সে বিভৎস লেভেলে পারফরমেন্স দিয়েছিল এবং সেটাও কিন্তু একজনের বায়োপিকই ছিল, ঠিক আছে। সেই সিনেমাটার ডিরেক্টরের নাম হচ্ছে আমাদের ইমতিয়াজ আলী, ঠিক আছে, যে এই মুহূর্তে মে বাপাস আউঙ্গা সিনেমাটা বানিয়েছে, এবং ইমতিয়াজ আলী মানে সবাই জানে তাকে। তো সেই সিনেমাটার নাম ছিল হচ্ছে আমাদের চামকিলা। লিড চরিত্রে ছিল সেই অ্যাক্টর এবং আমাদের পরিণীতি চোপড়া সেই অ্যাক্ট্রেস ছিল, ঠিক আছে। তো সেই ফিল্মটা আমি দেখি এবং সেখানে সে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স দেয় এবং বিশাল কথা হয় সেই সিনেমাটাকে নিয়ে, চামকিলা সিনেমাটাকে নিয়ে। সেটাও একজন একটা সিঙ্গারের কাহিনী ছিল যাকে মেরে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো তারও গল্পটা আমরা দেখি এবং সেই ফিল্মে সেই অ্যাক্টরের পারফরমেন্সটা এক্সট্রা অর্ডিনারি ছিল। তার ক্রাফট, মানে সে একজন সিঙ্গার হিসাবে তাকে জানতাম, বাট সে যে এতটা লেভেলের একটা মানে ব্যাপক একজন পারফর্মার, আমি সেই ফিল্মটা থেকে তাকে দেখি এবং তারপর থেকে আমার তার ফিল্মে তার পারফরমেন্স দেখে আমার বেশ ব্যাপক লাগে। আমার মনে হয় মানে রিসেন্ট টাইমে পাঞ্জাবি অ্যাক্টরদের মধ্যে সে এক্সট্রা অর্ডিনারি, মানে একজন মেন স্ট্রিম হিরো, মানে বা একজন এরকম লেভেলের একজন সিঙ্গার, একজন ফেমাস পার্সন, মানে তাকে দেখলে মনেই হবে না তার এতটা অ্যাক্টিংয়ের ক্রাফট আছে। তো চামকিলা দেখার পর আমি জাস্ট মানে মাথা খারাপ হয়ে গেছিলো। আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি, ওয়ান অ্যান্ড অনলি দিলজিৎ দোসাঞ্জের কথা বলছি আমি। তো তার একটা নতুন সিনেমা রিলিজ হয় যেটার নাম হচ্ছে সতলুজ। যে সিনেমাটার প্রথমে একদম নাম ছিল 2023 যখন সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল থিয়েট্রিক্যালি, সিনেমার নাম ছিল ঘাল্লা ঘুরা না এরকম একটা কি নাম ছিল। তারপরে সেই সিনেমাটার নাম পাল্টানো হয় পাঞ্জাব 95, ঠিক আছে। তারপরে সেটা সিবিএফসিতে অনেক লড়াই করে, অনেকগুলো কাটস পড়ে, অনেক অল্টারনেটিভ অপশন সিবিএফসি দেয় ডিরেক্টরকে, বাট মানে ডিরেক্টর বা প্রডিউসারকে, ঠিক আছে, মেকার্সদেরকে দেয়, তারা কোনো সেই পথটা নেয়নি। তারা চেয়েছিল এই ফিল্মটাকে এত কাট না দেখিয়ে তারা যে অরিজিনাল যে এসেন্সটা আছে সেটার সাথেই তারা রিলিজ করবে। তো তারা 3 বছর এই সিনেমাটাকে মানে গভর্নমেন্টটাকে রিলিজ হতে দেয়নি, মানে গভর্নমেন্টটাকে ব্যান করে রেখেছিল 3টে বছর, সিবিএফসিতে লড়াই করেছে সিনেমাটা। তারা ফাইনালি এটা ডিসাইড করে যে তারা আনকাট ভার্সনটা ডাইরেক্ট জি5-এ রিলিজ করবে। তো ফাইনালি তারা 3 জুলাই, এই মাসেই 3 তারিখে তারা জি5-এ ডাইরেক্ট রিলিজ দেয় এবং এই সিনেমাটা যে রিলিজ হয়েছে এর ব্যাপারে কেউ জানতোই না এবং অনেকে আমি বলবো যে এই সিনেমাটার কোনো আইডিয়াই ছিল না আমার মতো, ঠিক আছে। এবং আমিও দেখে শখ যে এরকম একটা সিনেমা ছিল, আমি জানতাম না, ঠিক আছে। এবং মানে অধিকাংশ লোকই জানতো না সিনেমাটা, যেহেতু ওটিটিতে হট করে রিলিজ হয়ে গেছে এবং একজন পপুলার ফেস দিলজিৎ দোসানের মতো স্টার একজন আছে, ঠিক আছে। তো তার পপুলারিটি বিশাল, তার ফেম প্রচুর, তো সেই হিসাবে না লোকে আরও দেখে নিয়েছে ফিল্মটা। এবং ফিল্মটা মানে রিলিজ হওয়ার 2দিন পরই সিনেমাটাকে আবার নামিয়ে নিয়েছে, ওটিটি থেকে নামানো হয়, টেক ডাউন করে দেওয়া হয়, কারণ সেটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার চলে আসছিল। কারণ সিনেমাটার মধ্যে যে ব্যাপারটা দেখিয়েছিল, যে মুদ্রাটা দেখিয়েছে, যেটা আমি দেখেছি, সেটা সত্যি লিটারেলি গায়ে কাঁটা দেওয়ার মতো। এবং যে মানে ডিরেক্টর এতটা সাহস নিয়েছে, অ্যাক্টর এতটা সাহস নিয়েছে, এবং মানে এই সিনেমাটা বানানোর আগে প্রথম কথা দম, সাহস এগুলো তো লাগেই, বাট সিনেমাটা বানানোর পর যে রিলিজ দেওয়া, তার জন্য কিন্তু একটা যুদ্ধ করতে হবে। এটা কিন্তু মেকার্সরা জানতো আগে থেকে যে এই সিনেমায় যে টপিকটা দেখাচ্ছে সেটা সত্যি একটা ন্যাশনাল সিকিউরিটি হয়ে যেতে পারে, মানে কী বলবো, ন্যাশনাল একটা ডিবেট হয়ে যেতে পারে।
যে যাদেরকে আমরা মানে আমরা কি বলি ওই যে আমাদের রক্ষাকারী, ঠিক আছে, যারা আমাদেরকে বাঁচায়, তারাই যদি মানে রাক্ষসাকেই যদি ভক্ষক হয়ে যায়, সেই সিনেমাটাই হচ্ছে এই সিনেমাটা, যেটা রাক্ষসের ভক্ষক এই যে কথাটার একদম পারফেক্ট এক্সাম্পল। মানে এই সিনেমাটা এটা ট্রু ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড একটা বায়োগ্রাফিক্যাল ড্রামা ফিল্ম। এই ফিল্মটা আমরা গল্পটা দেখতে পাচ্ছি আমাদের যশবন্ত সিং খালরা, যে কিনা একজন ব্যাংক এমপ্লয়ি ছিল। এই ফিল্মে তো তাকে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস দেখিয়েছে, মানে হিউম্যান রাইটসের অফিসার দেখিয়েছে, বাট অ্যাকচুয়ালি তো অরিজিনালি যে ছিল যশবন্ত সিং খালরা, সে একজন ব্যাংক এমপ্লয়ি ছিল। এবং সে একদিন র্যান্ডমলি তার বন্ধু গায়েব হয়ে গেছে, যার নাম ছিল আমাদের মেবি কোনো একটা নাম ছিল, বাট ফিল্মে তার নাম হচ্ছে আমাদের ওই কি কিরপাল নাম। তো সে গায়েব হয়ে গেছে এবং তাকে খুঁজতে গিয়ে সে দেখে যে তার মাও গায়েব হয়ে গেছে। তো এই গায়েবটা কী করে হচ্ছে, এবং এই দুজন ব্যক্তির গায়েবের ইনভেস্টিগেট করতে গিয়ে এখানে যে আমাদের ক্যারেক্টারটা যশবন্ত সিং, যেটা দিলজিৎ দোসানের ক্যারেক্টার, যেটা একটা হিউম্যান রাইটস অফিসার দেখিয়েছে, সে দেখতে পাচ্ছে এর ব্যাকগ্রাউন্ডে একটা কী চক্রান্ত চলছে এবং কি জেনোসাইড চলছে এর মধ্যে। তো সেটার ব্যাপারে সে যখন আওয়াজ তোলে, মানে যখনই সেটার ব্যাপারে কেউ আওয়াজ তুলতে যায় সেটাকে দাবি দেওয়া হয়, বাট একদিন সে এবং তার ওয়াইফ যতই তাদেরকে ভয় দেখানো, তারা সেই আওয়াজটা তোলে, তারা ইনভেস্টিগেট করে, প্রচুর কিছু ইনফরমেশান জোগাড় করে, ঠিক আছে। তো আমি ভিডিওটার মধ্যে বলছি না যে চলো ভিডিওটা স্টার্ট করা যায়, কারণ এই ফিল্মের মুদ্রাটাই এমন যে আমি মানে কোনো আউটসাইডে কোনো ইনভেস্ট করতে চাই না সময়, আমি জাস্ট ডাইরেক্ট সিনেমাটার কথা বলতে চাই। তো তারা যখন ইনভেস্টিগেট করছে, ঠিক আছে, তারা দেখতে পাচ্ছে যে একটা বিশাল বড় র্যাকেট চলছে এর মধ্যে, ঠিক আছে, একটা কিলিং, একটা কী বলবো, একটা এমন জিনিস চলছে যেটা মানে কেউ এক্সপেক্টই করতে পারেনি যে এরকমও হতে পারে। তো সেটা কি, সেটা জানতে গেলে আপনাদের এই সিনেমাটা দেখতে হবে। কেন এই সিনেমাটা 3 বছর ব্যান ছিল, সেটা জানতে গেলে আপনাদের এই সিনেমাটা দেখতে হবে। কেন এই সিনেমাটা দুটো টাইটেল চেঞ্জ করা হয়, কেন এই সিনেমাটা G5 থেকে নামিয়ে দেওয়া হয় রিলিজের 2 দিন পরেই, সেই সবের কোয়েশ্চেনের অ্যান্সার পেতে গেলে আপনাদের এই সিনেমাটা জোগাড় করে দেখতে হবে। এখন আপনারা G5-এ পাবেন না, বাট আমি অন্য জায়গা থেকে জোগাড় করে দেখিয়েছি, ভালোভাবেই দেখেছি। তো কেমন লাগলো সতলুজ, কি আছে এই সিনেমাটার মধ্যে, সেটা এই ভিডিওর মধ্যে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি একটু আগেই বলছিলাম বলবো না, বাট আবার ভাবলাম যে না, একটা তো মানে ভিডিও স্টার্টিংয়ের তো একটা কিছু সিগনেচার কিছু একটা থাকুক। তো দিলজিৎ দোসান, অর্জুন রামপাল, কনওয়ালজিৎ সিং স্টারার ফিল্ম, যাকে আপনারা কহরাতে দেখেছেন, কহরা সিজন 1 সিজন 2-তে, না সিজন 2-তে মেবি ছিল না, সিজন 1-তে সে মারা গিয়েছিল। তো এদের এই স্টার কাস্টের সাথে আসা একটা সিনেমা, যেটার নাম হচ্ছে, প্রথমে নাম ছিল কি ঘল্লা ঘুরা, তারপরে সিনেমাটার নাম চেঞ্জ হয় পাঞ্জাব 95, তারপরে ফাইনালি এখন এই সিনেমাটার নাম হয়ে যায় আমাদের সতলুজ। এই সিনেমাটা আর্লি 90s-এর আমাদের পাঞ্জাব ইনসার্জেন্সির সময়ের দেখাচ্ছে, ব্যাপারটা সময়টা দেখাচ্ছে, ঠিক আছে, যখন পাঞ্জাব পুলিশ মানে একটা বিভৎস কাণ্ড করেছিল, ঠিক আছে, সেই কাণ্ডটাই আমরা এই ফিল্মের মধ্যে দেখতে পেতে চলেছি। এবং যে কাণ্ডটা দেখাচ্ছে, এটা দেখার পর আপনি বলবেন যে টেররিস্ট, সিরিয়াল কিলার, সাইকো কিলার, এরা কিছুই নয়, ঠিক আছে। এরা হচ্ছে এই পাঞ্জাব পুলিশদের, বা ওই সময় যে ঘটে গেছিলো এই যে মাসাকে একটা, এই যে মানে কি বলবো, এত বড় একটা জেনোসাইড এই যে পুলিশের দ্বারা হয়েছিল, সেইটার একটা মানে কি বলবো, একটা ভার্সান, একটা আপডেটেড ভার্সান, সেটা একটা কাইন্ড অফ একটা কি বলবো অ্যাডাপশন আপনারা বলতে পারেন। এই যে সিরিয়াল কিলিং, এই সাইকো কিলিং, এই টেররিস্ট, ঠিক আছে, মানে এটা কি, এটাও তো টেররিজম। মানে টেররিস্টরা কী করে, তারাও জাতপাত দেখে মারে না, ঠিক আছে। এখানেও তো পুলিশ এই ফিল্মটার মধ্যে এটাই করেছে। সেখানে যেই থাক তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, বা এই ব্যাপারটার ভেতরে কেউ ঢুকেছে, এবং মারছিলই বা কেন, কি কারণ ছিল, কারণ তাদেরকে মিলিটেন্ট বলা হচ্ছিল, মানে মিলিটেন্ট বলে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছিল। ভালো মানুষকে, সাধারণ মানুষকে মিলিটেন্ট বলে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছিল। মানে যাদের আমরা বাংলায় নক্সালাইট বলি, বা আমাদেরকে যদি ইন্ডিয়া পাকিস্তানের অ্যাঙ্গেলে দেখি টেররিস্ট বলি। তো সেই পাঞ্জাবের এরকম একটা জেনোসাইড, একটা মাসাকেয়ারকে এই ফিল্মটার মধ্যে তুলে ধরেছে, ঠিক আছে। এবং ফিল্মটা যে রিয়েলিস্টিক অ্যাপ্রোচে ডিল করে, ফিল্মে যে পারফরমেন্স, দিলজিৎ দোসান টেরিফিক পারফরমেন্স দিয়েছে, গায়ে কাঁটা দিয়ে দেবে। তার তার করার মতো অ্যাকচুয়ালি সে বিশাল কিন্তু স্পেস পায়নি সিনেমাটার মধ্যে, তাকে কিন্তু বিশাল ফোকাস করা হয়নি, সে অর্ধেকটা টাইম নেই সিনেমাতে, সে গায়েব। জাস্ট সে একজন এত পপুলার অ্যাক্টর বলে, এবং তার এত একটা ফেম, তার একটা স্টার পাওয়ার বলে, তাকে আপনার মনে হবে যে সিনেমাটার মধ্যে আছে। সেই ক্যারেক্টারটাকে ডিরেক্টর যেভাবে বাঁচিয়ে রেখেছে, যেহেতু এটা বায়োগ্রাফিক্যাল ড্রামা ফিল্ম, তো
তো ডিরেক্টর সেই ক্যারেক্টারটাকে যেভাবে বাঁচিয়ে রেখেছে এবং সেই ক্যারেক্টারটার মাধ্যম যে সিনেমাটাকে যেভাবে বলছে, তো আপনি ভাবছেন যে ক্যারেক্টারটা আপনার সামনে আছে বা ক্যারেক্টারটা বেঁচে আছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি ভিজুয়ালি দেখেন সেই ক্যারেক্টারটা অধিকাংশ টাইম নেই, শুধু এই পুলিশ অফিসারগুলোই বেশিরভাগ টাইম আছে। এবং ফার্স্ট হাফে অনেকটা আছে দিলজিৎ, বাট মানে পুরো সিনেমাটার মধ্যে কিন্তু সে নেই। সে গায়েব হয়ে যাওয়াটাই কিন্তু অ্যাকচুয়ালি মেন সিনেমা। সে কি করে গায়েব হলো, সে হলোটাই বা কেন, অ্যাকচুয়ালিতে কি সে বেঁচে আছে নাকি মারা গেছে, তার সাথে কি হয়েছিল, তো সেটা আমরা তো তা দেখছি স্টোরির মধ্যে, ফ্ল্যাশব্যাকে শুনতে পাচ্ছি বা ন্যারেশনে বুঝতে পার মানে শুনতে পাচ্ছি, বলছে আমাদেরকে ন্যারেট করা হচ্ছে, তাই জন্য আমরা তার প্রেজেন্সটা ফিল করতে পারছি। কিন্তু যদি অ্যাকচুয়ালিতে আপনি দেখেন, তাকে কিন্তু অনেকক্ষণ এই সিনেমার মধ্যে রাখা হয়নি দিলজিৎকে। এবং দিলজিতের লাস্টে একটা ক্যারেক্টার আছে যেখানে একটা ক্যারেক্টারের সামনে সে অ্যাজ এ ইলিউশন আসবে, ঠিক আছে, মানে তার থিঙ্কিংয়ের মাধ্যমে আসবে, তার ভাবনা চিন্তার মধ্যে, তার স্বপ্ন টাইপের মধ্যে আসবে। তো সেইখানে দিলজিতের যে প্রস্থেটিক্সের যে কাজ এবং তার যে মেকআপের কাজ, জাস্ট এক্সট্রাঅর্ডিনারি। আপনি দেখে না ভয় পেয়ে যাবেন যে সালা এটা দিলজিৎ। এবং তার ওইখানে যে অ্যাক্টিংয়ের রেঞ্জ, তার ক্রাফট, এবং মানে আমি লাল সিং মানে চামকিলাতে আমি দিলজিতের পারফরমেন্স দেখে এতটা শকড হয়ে গেছিলাম, আমি ভাবতেই মানে দিলজিতের মতো এরকম একটা মেন স্ট্রিম সিঙ্গার, সে এই লেভেলের অ্যাক্টার। এবং দিলজিৎকে আমি তারপর থেকে আমার দিলজিতের প্রতি রেসপেক্ট এত বেড়ে গেছে, এবং মানে আমি তো বলবো সে আচ্ছা অ্যাক্টারদের থেকে বেটার অ্যাক্টার। মানে সে অ্যাকচুয়ালিতে তার সিঙ্গিংটা তো মেন প্রফেশন, বাট সে অ্যাক্টিংও করে তার পাশাপাশি। বাট অ্যাক্টিংয়ে তার রেঞ্জ বলিউডের মানে বড় বড় তাবড় তাবড় অভিনেতাকে মানে ঘোল খাইয়ে দেবে। আসলে এত সুন্দর অ্যাক্টিংয়ের রেঞ্জ এবং তার ক্রাফট কি অ্যাক্টিংয়ে, মানে আপনারা চামকিলা দেখলে মানে চামকিলাতে পরিণীতিকেও মানে দিলজিতের জন্য হেভি লেগে গেছিলো। পরিণীতি দেখুন, পরিণীতির অতটা নাম হয়নি, বাট চামকিলাতে পরিণীতি এতটা, হ্যাঁ দেখুন ডেফিনেটলি ইমতিয়াজের হাতে পড়েছে, সেটা একটা একটা প্লাস পয়েন্ট আছে। বাট যদি এই ফিল্মটা দেখেন, এই ফিল্মের ডিরেক্টরকে, এই ফিল্মের ডিরেক্টর হচ্ছে রাত আকেলি হে, যে নওয়াজুদ্দিন সিদ্দিকের সিনেমা, আমাদের নেটফ্লিক্সে এসেছিল 2020-তে প্রথম পার্টটা, দ্বিতীয় পার্টটা এই 2024 না 25-এই এসেছিল আমাদের ভানসাল মার্ডার কেস, ঠিক আছে, যাতে আমাদের চিত্রাঙ্গনা ছিল। তো রাত আকেলির দুটো পার্ট যে ডিরেক্ট করেছে সেই হচ্ছে এই সিনেমার ডিরেক্টর, যার নাম হচ্ছে আমাদের তেহরান, ওই কী নাম বেশ, আমি ভুলে যাচ্ছি নামটা, নাম ভুলে যাচ্ছি আমি, হানি ত্রেহানের নাম। এবং এ কাস্টিং ডিরেক্টর, অ্যাকচুয়ালিতে কাস্টিং করেছে প্রচুর সিনেমা, তুম্বারের কাস্টিং এ করেছে, আমাদের এই রাত আকেলি হে বা আরও অনেক সিনেমার কাস্টিং এ করেছে। কাস্টিং ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মানে রাত আকেলিতে এডিও ছিল, সে ডিরেক্টরও করেছে। এই সাতলুজ বলে সে সিনেমাটা তার 3 নম্বর ডিরেকশনের ফিল্ম, মানে তার থার্ড ফিল্ম এটা অ্যাজ এ ডিরেক্টর। এবং সে অ্যাকচুয়ালিতে কাস্টিং ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সে অনেক কিছু করেছে, মানে সে অনেক কিছু কাজ করে। তো এই হানি ত্রেহান তার এটা 3 নম্বর ফিল্ম। বাট এই ফিল্মটাতে সে যে লেভেলের রিয়েলিস্টিক অ্যাপ্রোচে সিনেমাটাকে বলেছে, যে লেভেল অফ ভিজুয়ালসে দেখিয়েছে, যে স্টোরি টেলিংয়ের যে আইডিয়াটা বা স্টোরি টেলিংয়ে সে যেভাবে মানে বলেছে এবং ক্যারেক্টারগুলোকে যেভাবে সাজিয়েছে, পুরো ফিল্মটা দেখলে আপনার রিয়েল মনে হবে। আপনি ভাববেন পাঞ্জাবি দেখছেন, আপনি মানে পাঞ্জাবের কোনো একটা স্টোরি আপনি দেখছেন বা পাঞ্জাবকেই আপনি দেখছেন। মশালা পুলিশগুলোকে এতটা রিয়েলিস্টিক, এতটা রিয়েল অথেন্টিক মনে হয়, মানে আমি জাস্ট দেখে উড়ে গেছি সিনেমাটা, এবং এতটা রিয়েল মনে হয় সিনেমাটা, মানে আপনি জাস্ট এটা ভাবতেই পারবেন না যে এটা আপনি একটা সিনেমা দেখছেন। আপনি ভাববেন কোনো নিউজ চ্যানেলে আপনি বা কোনো আপনার পয়েন্ট অফ ভিউতে আপনার চোখ দিয়ে আপনি কোনো গল্প দেখছেন, এরকম জেনোসাইড, এরকম মাসাকের একটা ব্যাপার দেখছেন। এবং সিনেমাটার মানে সত্যি কেন ব্যান করা হবে না, সিনেমাটা এতটা রিয়েল দেখিয়েছে, এতটা ট্রু দেখিয়ে ফেলেছে, সেটা পারফরমেন্সের বেসিসে হোক, সেটাই পুলিশ অফিসারের পারফরমেন্সগুলো হোক, মানে সাপোর্টিং কাস্টও যাদেরকে নেওয়া হয়েছে, এই যে পুলিশ অফিসারগুলো, মানে অ্যাকচুয়ালিতে দেখুন এই একে বাদ দিয়ে, মানে আমাদের ওই কী নাম কলজিৎ সিং না, একে বাদ দিয়ে, বাট বাকিদের কিন্তু মানে আপনি মনেও রাখবেন না, কারণ কহরাতে আপনি তাকে দেখেছেন এবং সে খুব পপুলার একজন অ্যাক্টর, তাই জন্য তাকে মনে থাকবে। বাট আর সৌরভ সাচদেবাকে দেখলে একটু মনে থাকবে, দিলজিৎ দোসান, অর্জুন রামপাল। বাট বাকি যে অধিকাংশ সাপোর্টিং কাস্ট আছে, যারাও কিন্তু খুব মানে মেন পার্ট প্লে করে এই সিনেমা, তাদেরকে আপনি চেনেনই না, জানেনই না। বাট এতটা প্রথমবার যখন আপনি সিনেমাটা দেখবেন, আপনার মনে হবে এরাই ছিল ওই কাণ্ডটার মধ্যে এবং এরাই করছে। আমরা ডাইরেক্ট দেখছি এটা এটা এখনেরই স্টোরি দেখছি, আমরা 90s স্টোরি দেখছি না। এতটা রিয়েলিজম, এতটা হেভিভাবে অ্যাপ্রোচ ফিল্মটার, এতটা সুন্দর এক্সিকিউশন, এতটা সুন্দর প্রেজেন্টেশন, মানে এতটা রিয়েল পারফরমেন্স, রিয়েল সিনেমা ডিরেকশন, অ্যাক্টিংয়ের ক্রাফট, মানে সিনেমার ক্রাফট এক্সট্রাঅর্ডিনারি। মানে আমি দেখুন এই সিনেমাটা নাম হয়েছে, ব্যান হয়ে গেছে বলে যে সিনেমাটাকে ভালো বল, দেখুন ব্যান হয়ে যাওয়ায় সব সিনেমায় যে ভালো হবে এরকম না। আমাদের কাশ্মীর এখানে বেঙ্গল ফাইলস তো ব্যান হয়ে গেছিলো কলকাতায়, এবং বেঙ্গল ফাইলস সিনেমাটা আপনি দেখবেন, ঠিক আছে, আপনি কাশ্মীর ফাইলস দেখবেন, আমি তো
মানে হয়তো অনেকে বলবে তুমি তো মুসলিম, তুমি ওই জন্য বলছো, কারণ বেঙ্গল ফাইলসে যেটা দেখি সেটা হিন্দুদের সাথে হওয়া ঘটনা, বা কাশ্মীর ফাইলসে যেটা দেখি সেটা হিন্দুদের সাথে হওয়া ঘটনা। বাট ভাই কাশ্মীর ফাইলস দেখবে, যে দেখবে সে হিন্দু হোক মুসলিম হোক, সে সিনেমার ব্যাপারে জানুক, নন সিনেফাইল হোক বা সিনেফাইল হোক, কাশ্মীর ফাইল দেখে প্রত্যেকটা মানে ওই যে ব্রুটালিটি, ওই যে মানে মানে ওই যে সিনেমার একটা অ্যাপ্রোচ, ওই যে স্টাইলাইজেশন, সেটা দেখলে আপনার ভয় লেগে যাবে এবং সেটা মনে হয় আপনার সিনেমাটা যে না সিনেমা এটা এটা প্রোপোগান্ডা হোক, বা এখন ধুরন্ধরও তো প্রোপোগান্ডা সিনেমা আমি বলতে পারি, ঠিক আছে। অ্যাজ এ অডিয়েন্স যদি আমি দেখি ধুরন্ধরও প্রোপোগান্ডা সিনেমা, বিভৎস লেভেলে বড়। ধুরন্ধর কেন প্রোপোগান্ডা হয়েও কেন তো চলছে, কারণ সেটা মেন স্ট্রিম মশালা একটা ফিল্ম, ঠিক আছে, মেন স্ট্রিম অ্যাপ্রোচে স্টাইলাইজেশন করা একটা ফিল্ম, সেটা একটা কমার্শিয়াল ফিল্ম, ঠিক আছে, সেটাকে অনেকটা মানে গান বাজনা দিয়ে, সেটাকে অনেক বাজিয়ে ঘুষিয়ে একটা পুরোনো গানকে রিক্রিয়েট করে হিরোইজম দেখিয়ে, ঠিক আছে, একটা মেন স্ট্রিম ফুল অন একটা মাস কাইন্ড অফ সেখানে অ্যাপ্রোচ, সেখানে অনেক কিছু ফ্যাক্টর কাজ করে সেই সিনেমাটার মানে ডিফেন্ডে, ঠিক আছে, মানে সেটা অনেক কিছু তার আছে। আপনি এই ধুরন্ধরটাকেই এই অ্যাপ্রোচটা বাদ দিন, একটা কাশ্মীর ফাইলসের মতো সিনেমা বানিয়ে দিন, এই সিনেমাটা কালেকশন করে দিন এতটা যাবে। সেই সিনেমার মধ্যে অক্ষয় খানের পারফরমেন্স, সেখানে গানের এত বড় একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে, ঠিক আছে, ইম্পর্টেন্ট, সেখানে ইন্ডিয়া পাকিস্তানের একটা অ্যাঙ্গেল, তার সাথে যেভাবে সিনেমার ডিটেলিং রিসার্চ, সেই সিনেমার ক্রাফট, ঠিক আছে, ডিরেকশন, ফিল্ম মেকিংয়ের স্টাইল, জনরা চেঞ্জ করে দেওয়া, মানে একটা সিনেমাকে একটা মানে র এজেন্ট, একটা স্পাই ইউনিভার্স আমরা দেখি, এই যে আজকালের যে ঢঙের স্পাই ইউনিভার্স, একটা র এজেন্টদের গল্প, সেটা কীভাবে বলা যায়, স্টোরি টেলিংয়ের আইডিয়া, স্টোরি টেলিংয়ের স্টাইলাইজেশন, নতুনত্ব, সেইটা সেই সিনেমাটার ফ্যাক্টরে অনেক কিছু কাজ করছে। একটা ধুরন্ধর কিন্তু কখনোই শুধুই একটা মানে কি বলবো, একটা মানে রিয়েল স্টোরি দেখাচ্ছে বলে বা ইন্ডিয়া পাকিস্তানে দেখিয়ে দিচ্ছে বলে, বা একটা আদিত্য ধারেরই শুধু যে ডিরেকশনের জন্যই পুরো সিনেমাটা চলেছে এরকম না, ওই সিনেমাটার ফ্যাক্টর কিন্তু অনেক কিছু কাজ করেছে। প্রথম পার্টটা পুরোটাই মানে অধিকাংশ লাইমলাইট শুধু অক্ষয় খান্না নিয়ে গেছে। কে ভেবেছিল অক্ষয় খান্নার জন্যই পুরো সিনেমাটা এতটা নাম কামাবে? অক্ষয় খান্নাই চারিদিকে, অক্ষয় খান্নাকে দেখার জন্য এত লোক গেছে, তারপরে তারা অ্যাডিশনাল অনেক কিছু দেখছে। বাট এই সিনেমার মধ্যে কিন্তু এরকম কিছু নেই। এই সিনেমাটা বানানোই হয়েছে পুরো একদম রিয়েল ঘটনাটা দেখার জন্য। কাশ্মীর ফাইল সেটাকে বানানোই হয়েছে শুধুই একটা পার্টিকুলার ইনসিডেন্ট দেখানোর জন্য। তো আমি অ্যাজ এ মুসলিম হয়ে বলতেই পারি যে বেঙ্গল ফাইলস প্রোপাগান্ডা ফিল্ম, কাশ্মীর ফাইল প্রোপাগান্ডা ফিল্ম, ঠিক আছে। বাট ধুরন্ধর আমার মজা লেগেছে কারণ আমি সেখানে গান দেখেছি, হিরো হিরোইনের মধ্যে প্রেম দেখে, তাই জন্য আমার ভালো লেগেছে, সেটাকে আমি প্রোপাগান্ডা ফিল্ম বলছি। প্রোপাগান্ডা ফিল্ম এই কারেন্ট টাইমের সরকার আসার পর থেকে প্রচুর প্রোপাগান্ডা ফিল্ম এসছে, তো তাতে কী হয়েছে? বাট অ্যাজ এ অডিয়েন্স যেটা আপনি দেখবেন, এটা দেখলে তো আপনি একটা বিবেচনা করতে পারবেন যে কি দেখাচ্ছে গল্পটা। এই ফিল্মটা কিন্তু মানে প্রোপাগান্ডা ফিল্ম কোন দিক থেকে? এই ফিল্মটা প্রোপাগান্ডা কিন্তু এটা মানে যে কারেন্ট টাইমে যে সরকার আছে তার ফেলিয়ার দেখাচ্ছে না, এই গল্পটা দেখাচ্ছে আগের ঠিক আছে। এবার এটাও প্রোপাগান্ডা হতে পারে যে তখনের যে সরকার ছিল তাদেরকে নিচু দেখানোর জন্য এই ব্যাপারটা হয়েছে। বাট এখনকার সরকার কেন ব্যান রাখবে ফিল্মটাকে 3 বছর? তাদের তো লাভ, তাদের তো মানে তখন সরকার তো অন্যজন ছিল, তখন তাদের দেখালে এরা তো আরও উল্টে সিম্পাথিটা পাবে। তো এরা কেন 3 বছর সিনেমাটাকে দাবিয়ে রেখেছিল? আমার কাছে এইটা কথা, সিবিএফসি কেন পাস করলো না সিনেমাটাকে? তো এটা প্রোপাগান্ডা নাই, এটা হচ্ছে রিয়েল স্টোরি। এবং যেহেতু এতটা রিয়েল, সরকারও চিন্তা করছে যে যদি এটা পাবলিকের কাছে চলে আসে, ও সালা তখনকার পুলিশ অফিসারও কি এখনকার পুলিশের ওপর দিয়ে ভরসা চলে যাবে এবং মানে অডিয়েন্স দৌড়ে মারবে, ঠিক আছে, সবাইকে। মানে এইরকম একটা ভাবনা চিন্তা হতেই পারে। এটা এই ফিল্মটা সত্যিই যে জিনিসটা দেখাচ্ছে সেটা ন্যাশনাল সিকিউরিটি হয়ে যেতে পারে, কারণ সিনেমাটার মধ্যে যে ব্রুটালিটি, যে হ্যাওয়ানিয়াত, যে জেনোসাইড দেখিয়েছে, আমরা জেনোসাইড বলি না, যে যুদ্ধের জেনোসাইড, মানে দেশের ভেতরে যে জেনোসাইড হচ্ছে, জালিয়ানওয়ালাবাগ যে মাসাকেয়ার, এই যে কাণ্ড, সেই রকমই তো কাণ্ড আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব 95-এ। সেটা ইংরেজরা করেছিল, এটা আমাদের নিজেদের লোকেরা করছে আফটার মানে কি বলবো আমাদের স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্ট। মানে তখন ইন্ডিপেন্ডেন্ট ছিলাম না, ইন্ডিপেন্ডেন্সই পাইনি আমরা, ঠিক আছে, আমরা মানে তাদের আন্ডারে ছিলাম, তারা করেছে, অত্যাচার করেছে, ঠিক আছে। বাট এইটা কি হচ্ছে? তো এই সিনেমাটা প্রচুর কোয়েশ্চেন তোলে, এই সিনেমাটা আপনাকে ভাবাবে, এই সিনেমাটা আপনাকে জাস্ট গায়ে কাঁটা দিয়ে দেবে। তাই আমি বলবো ব্রুটালিটিটা মানে আমি যে বলবো দেখুন দেখিয়েছে তো হেভি, বাট আমার মনে হয় বিভৎস পিক ডিটেলে দেখায়নি, যেটা মানে দেখালে হয়তো আমার মনে হয় আরও বেটার মানে ফিল্মটা আরও হতো। বাট যেটুকু দেখিয়েছে আপনার গায়ে কাঁটা দিয়ে দেবে সত্যি বলছে। মানে এটা মনে করলে ডিরেক্টর কিন্তু আরও বাড়ি ছেড়ে দেখাতে পারতো, আরও কিছু কাণ্ড দেখাতো, মানে এরকম আননেসেসারি, মানে ধরুন এরকম মানুষকে মেরে দিচ্ছে যাদের কোনো দোষই নেই, সেটা দেখিয়েছে। বাট আমার মনে হয়
এই ফিল্মটা আর একটু ডিজার্ভ করতো এরকম, মানে এরকম কিলিং এটা দেখালে না মানে আরও লোকে ফিল্মটা বিভৎস লেভেলে মানে একদম শক হয়ে যেত। যেটা দেখিয়েছে তাতে যদি এরকম হয়ে যায় মানে আরেকটু যদি বাড়িয়ে দেখাতো ডিরেক্টর, যে কথাই মেরে দিচ্ছে এবং মানে পুলিশের একদম নেক্সট লেভেলের একটা জেনোসাইড দেখাচ্ছে, তো সেটা দেখলে মানে আরও মানুষ লেগে যেত। এবং সত্যি এই ফিল্মটা দেখার পর আপনার মনে হবে। এবং দিলজিৎ দোসার বস মানে এত সিঙ্গার দেখেছি, মানে সে তো সিঙ্গিংয়ে তো এমনিতেই তার ফেম বিশাল, বাট অ্যাক্টিংয়ে মানে দিলজিৎ দোসান প্রথম একজন এরকম অ্যাক্টার যে মানে সিঙ্গার যে কিনা এত পপুলার সিঙ্গিংয়ের জন্য ঠিক ততটাই মানে ব্যাপক একজন অ্যাক্টার। তার চামকিলা দেখে নেবেন, তার এই সতলুজ দেখে নেবেন, এক্সট্রাঅর্ডিনারি। এবং এই অর্জুন রামপাল, একে দেখলে মানুষ এবার প্রেমে পড়ে যাবে। মানে যে অর্জুন রামপালকে মানে ধুরন্ধরে মানুষ মারার জন্য সিট থেকে উঠে পড়বে, সে অর্জুন রামপালকে এইখানে তাকে উঠে হাত ধরে নিয়ে যাবে উইটনেসের কাছে, যে ভাই এ উইটনেস ছিল, একে দেখ, একে ধর এবং তুই এর পর্দা ফাঁস কর। অর্জুন রামপালের যে ক্যারেক্টার, যে ডাইনামিক, ঠিক আছে, মানে হেভি, তার ক্যারেক্টারটা রেঞ্জ হেভি। হ্যাঁ, তাকে বিভৎস সিনেমাটিক ট্রিটমেন্ট দেওয়া হয়নি, ধুরন্ধরের মতো স্টাইলাইজেশন করা হয়নি। তাকে একটা হেভি কম্পোস্ট, একদম খুব একটা র অফিসার যেরকম হয়, তার গেট আপ, তার সিম্পলিসিটি, তার ইন্টেলিজেন্স, ঠিক আছে, সেটাকে যেভাবে দেখিয়েছে সেটা খুব ভালো। তার ক্যারেক্টার ডাইনামিক্সটা একটু অড লাগবে আপনার, বাট হেভি। তার ক্যারেক্টারটা দেখলে না সালা দিলসে মনে হবে যে একে দেখিয়ে দেখায়। এবং যখন অর্জুন রামপালের হিরোইজম বেরোবে না মানে কিছু সিনের মাধ্যম দিয়ে, তখন আপনি সালা ধুরন্ধরকে মাফ করে দেবেন অর্জুন রামপালকে, যে বস তুই আগে একে ধর, তুই পাকিস্তানে কি করেছিস ভাড় মে যায়, তুই আগে একে ধর। মানে এদেরকে দেশের ভেতরের লোককে আগে ধর, বাইরে পড়ে। তো সিনেমাটার মধ্যে কথা বলার মতো অনেক কিছু আছে। এবং এই হানিত রেহান এরপরে বিভৎস সিনেমার অফার পেতে চলেছে এই সিনেমাটার পরে। দিলজিৎ জাস্ট স্যালুট বস, মানে দিলজিতের মতো পারফর্মার চামকিলা দেখে আমি উড়ে গিয়েছিলাম, এইখানে তাকে দেখে সত্যি বলছি শকড হয়ে গেছে আমি। ব্যাপক সিনেমার ক্রাফট, সিনেমার ডিটেলিং, সিনেমার ডিরেকশান, সিনেমার কাস্টিং, সাপোর্টিং কাস্ট, ঠিক আছে, মিউজিক, সব কিছুই খুবই হেভি। তো 20 মিনিটের ভিডিও হয়ে গেছে, 22 মিনিট, আমি বেশি কিছু বলতে চাই না। পাঞ্জাব 95 আপনারা অবশ্যই চেক আউট করুন। এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে দেখুন, আমি পুরো যেভাবে ভিডিও বানাই এই ভিডিওটা কিন্তু সেইভাবে বানাইনি, মানে একটা আলাদা রকমভাবে এই ভিডিওটা বানিয়েছি। এই সিনেমাটাকে আমাকে শক করে দিয়েছে, আমি চমকে গেছি সিনেমাটা দেখে। এবং দিলজিতের পারফরমেন্স এক্সট্রাঅর্ডিনারি। এই ফিল্মটা সবার দেখা দরকার, সবাই সার্চ করে এই সিনেমাটা দেখা দরকার। দেশের বাইরে কি হচ্ছে পরে, দেশের ভেতরে কি হয়েছিল, দেশের ভেতরে এখন কি হচ্ছে, এবার জাস্ট আপনারা একটু বুদ্ধি বার করুন। এবং মানে আমরা যেটা পর্দায় দেখছি সেটা সবসময়, মানে পর্দায় বলছি মানে যেটা মিডিয়াতে দেখছি সেটা কিন্তু সবসময় ঠিক নয়। অনেক কিছু কিন্তু আমাদেরকে ভুলভাল দেখানো হচ্ছে, এবং এই সিনেমাটা দেখলে কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন। এবং একজন আওয়াজ তুললে তার কি হতে পারে, এবং একটা মানে কাইন্ড অফ কমিউনিটি বলবো না আমি, একটা গ্রুপ যাদের হাতে পাওয়ার আছে, তারা যদি মনে করে একটা মানুষকে গায়েব করবে, এই চুটকিতে গায়েব করে দিতে পারে। এবং সেটাকে চাপা দেওয়ার জন্য মানে মিডিয়াও মনে করলে অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। যদি এখানে এই সিনেমাটার মধ্যে মিডিয়ার কোনো রোল নেই, এখানে মিডিয়াটাকে অ্যাকচুয়ালিতে মানে মিডিয়ার কোনো অ্যাঙ্গেলই এখানে দেখানো হয়নি। এখানে অ্যাকচুয়ালি একটাই পার্টিকুলার অ্যাঙ্গেলকে টার্গেট করেছে, সেটা হচ্ছে পুলিশকে। তো আপনারা দেখুন, দেখলে আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন। আমি প্রচুর জ্ঞানী না যে আপনাদেরকে বোঝাতে এসেছি এখানে, আপনারা যথেষ্ট আমার থেকে অনেক অনেক লেভেলের ইন্টেলিজেন্ট একটা মানুষ, ইন্টেলেকচুয়াল একটা মানুষ, একটা খুবই মানে জ্ঞানী মানুষ আপনারা। তো আপনারা দেখুন, দিয়ে কমেন্ট করবেন। তো এই ডিরেক্টরের কাজ এবার তো আমি খুঁজে খুঁজে দেখবো। এই যদিও 3টেই সিনেমা ডিরেক্ট করেছে, 3টেই আমার দেখা, ঠিক আছে, এবং বাকি তো সব অ্যাসিস্ট করেছে এবং আমাদের কাস্টিং ডিরেক্টরে আছে, ঠিক আছে। তো আপনারা দেখুন, দেখি কমেন্ট করে। রনি স্ক্রুওয়ালা তারা এই ফিল্মটাকে প্রডিউস করেছে। এবং RSVPর আমরা এরকম অনেক সিনেমা দেখেছি, আদিত্য স্যারের মেবি উড়িও RSVP করেছিল। তো এই প্রোডাকশন হাউসের ফিল্ম আপনারা খুঁজে খুঁজে বার করতে পারেন। ব্যাপক ব্যাপক ফিল্ম এরা বানায়, খারাপ ফিল্মও আছে, বাট তার মধ্যে বেশিরভাগ ফিল্ম অধিকাংশ আমার মনে হয় ভালোই আছে। তো রনি স্ক্রুওয়ালার এই প্রোডাকশন হাউস ভালো ভালো ফিল্ম হেভি বানায়, এবং এরা কিন্তু হেভি হেভি ডিরেক্টরদেরকে চান্স দিয়েছে, হেভি হেভি অ্যাক্টরদেরকে তুলে এনেছে। আপনারা চাইলে চেক আউট করতে পারেন। তো সাতলুজ আপনারা খুঁজে দেখুন, বাট দেখুন অবশ্যই, মাস্ট ওয়াচ ফিল্ম। পাঞ্জাব 95 এটা প্রথমে নাম ছিল, এখন চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। 25 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো আমি জানি না এই ভিডিওটা কতজনের কাছে যাবে, কতজন দেখবে, বাট যারাই দেখবেন একটা করে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। এই ফিল্মটার ব্যাপারে জানার অবশ্যই সকলের অধিকার আছে। দেখুন, এরকম আরও অনেক সিরিয়াস ফিল্ম আছে যেগুলোর ব্যাপারে আমরা দেখি না বলে জানি না, বাট
এরকম ফিল্ম না দেখা দরকার, সত্যি কথা বলছি। মানে কারেন্ট টাইমে যেসব ফিল্ম হচ্ছে আপনারা প্রোপাগান্ডা বলতে পারেন, বাট এইসব ফিল্ম কিন্তু প্রোপাগান্ডা না, এইসব ফিল্ম কিন্তু কোনো ধর্মের ওপরে না। আপনি একটা কাশ্মীর ফাইলকে প্রোপাগান্ডা বলতে পারেন, যদি আমি একটা মুসলিম হয়ে বলবো না কখনো যে কাশ্মীর ফাইল প্রোপাগান্ডা ফিল্ম, বলতে গেলে এইসব বলতে গেলে অনেক ডিবেট হয়ে যাবে, অত ভেতরে যাবেন। হ্যাঁ, বাট বেঙ্গল ফাইলস আমার ফিল্মটা ভালো লাগে না। আমি বলছি না যে মানে ওই ফিল্মটা মানে প্রোপাগান্ডা, তো ফিল্ম ডেফিনেটলি অনেক সিনেমা এসছে প্রোপাগান্ডা, বাট আমি বলছি না যে ফিল্মের স্টোরিটা কিন্তু মানে কি বলবো মানে খারাপ দেখিয়েছে বা ভুল দেখিয়েছে, আমি এইসবে যাচ্ছিই না। আমি ফিল্ম মেকিংয়ের কথা বলছি। মানে আপনি একটা কাশ্মীর ফাইল দেখবেন, একটা বেঙ্গল ফাইলস দেখবেন, কতটা ডিফারেন্স আপনি বুঝতে পারবেন ফিল্ম মেকিং, এবং কতটা মানে ক্লিশে মনে হয় আমাদের বেঙ্গল ফাইলস, আপনি ফিল্মটা দেখলেই বুঝতে পারেন। একটু আমার জন্য ওয়ার্ক করেনি ব্রুটালিটিটা, কাশ্মীর ফাইলসের ব্রুটালিটি মানে বললে ভয় লেগে যাবে। মানে আমি মুসলিম হয়ে বলছি, কাশ্মীর ফাইলে মানে ব্রুটালিটি আমি দেখেছি, মানে একটা সিকোয়েন্স আপনি দেখতে পারবেন এবং সেখানে কি ডিটেলিং, কি ক্রাফট, বা বেঙ্গল ফাইলস আপনি সেটা পাবেই না। আমি স্টোরিটা ঠিক বেঠিক সেটা পরের কথা, আমি বলছি স্টোরি ঠিক, বাট ফিল্মে তো একটা দেখছেন আপনি, ফিল্মটাও তো মজা দেওয়া দরকার, সেটা সেসব কিছু নেই। পাঞ্জাব 95 আপনি দেখবেন, পাঞ্জাবের স্টোরি দিচ্ছে, আমার সাথে কী কানেকশন? আমি কলকাতায় হয়েছি, আমার সাথে তাদের কোনো কানেকশানই নেই, আমি কোনো ফিল করতে, বাট একটা হিউম্যানিটি বলে একটা জিনিস আছে, সেটা ধর্মের থেকেও ওপরে। তো সেইটা আপনি এই ফিল্মটা দেখলে সত্যি আপনার মনে হবে যে জাতপাত পরে, বাট এইসব জিনিসগুলোকে আগের দেশের ভেতর থেকে মেটানো হোক। তো সেগুলো আপনারা দেখবেন, অবশ্যই অনেক কিছু আছে এই সিনেমাটা দেখার পর, অনেক কিছু কথা অনেক বেরোবে। তো আপনারা দেখুন, দেখে কমেন্ট করবেন, যাদের কাছে এই ভিডিওটা যাবে অবশ্যই একটা করে শেয়ার করবেন, যাতে এই ফিল্মটা সবাই দেখে। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।